আজ সোমবার 14 মার্চ 2016 31 ফাল্গুন 1422 বঙ্গাব্দ বসন্তকাল। দর্শক, মাঝে মাঝে আমাদের মধ্যে অবুঝ শিশুবেলা উঁকি দেয়, মাঝে মাঝে ফিরে পেতে ইচ্ছে করে দুরন্ত কৈশোরবেলা। ফেলে আসা বয়সের মায়া মাঝে মাঝে জাপটে ধরে এই সময়কে। কিন্তু কবির মতো আক্ষেপ করি তো বলতেই হয়, শৈশবে আর ফিরে যাওয়া যায় না। শৈশবে আর নাই বা ফেরা হলো, কিন্তু শৈশব কৈশোরের সোনালী দিনের কথা মনে করে যদি কিছুটা আনন্দ মেলে তো ক্ষতি কি? প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, চিরসুন্দর, অভিধান, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। দর্শক, আনন্দ আড্ডা আমাদের আজকের অতিথি মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর ফাহিম আহমেদ রূপম। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। আপনি তো দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন এবং সম্প্রতি গেল বইমেলায় আপনার একটি বই প্রকাশিত হয়েছে ডায়াবেটিস নিয়ে। তো আপনার লেখালেখি বিষয়ে জানতে চাইবো অবশ্যই, এবং ডায়াবেটিস যে রোগটি রয়েছে এই রোগটি সম্পর্কে সার্বিকভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো। এছাড়াও আপনার অন্যান্য ব্যস্ততা নিয়ে জানতে চাইবো। তবে তার আগে আমাদের নিয়মিত কিছু আয়োজন। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে ঢাকা থিয়েটারের পরিবেশনায় নাটক উষা উৎসব অথবা অমৃত উপাখ্যান। একাডেমি স্টুডিও থিয়েটার হলে রয়েছে প্রাচ্যনাট্যের পরিবেশনায় নাটক কিনু কাহারের থিয়েটার। রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে চলছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে মাসব্যাপী ভাঙাগড়া নাট্যোৎসব। চলবে 31 মার্চ 2016 পর্যন্ত। সময় প্রতিদিন সন্ধ্যা 7টা। বিপদ কখনো বলে কয়ে আসে না, হঠাৎ করে নানা রকম অনাহুত ঝামেলায় পড়ে যাই আমরা। অনেক সময় বিভিন্ন অপরাধের শিকার হই কিংবা অপরাধ সংঘটিত হতে দেখি। এরকম প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে বা পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করতে সঠিক জায়গায় দ্রুত যোগাযোগ করা জরুরি। আজ জেনে নিন রাজধানী ঢাকার কয়েকটি থানার ফোন নম্বর। ক্যান্টনমেন্ট 01713373172, বাড্ডা 01713373173, মোহাম্মদপুর 01713373182, আদাবর 01713373183, তেজগাঁও 01713373180, মিরপুর 01713373089, শাহ আলী 01713373192, পল্লবী 01713373190, কাফরুল 01713373191। প্রিয় দর্শক, আজকে চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশন আর্কাইভ থেকে একটি নাচ।
প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময়ে কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা। কিন্তু কিছু শব্দ এমন রয়েছে যা মুখে মুখে শুনেই আমরা কথায়, লেখায় বা উপমায় ব্যবহার করি। এসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়েই আমাদের এবারের আয়োজন অভিধান। রাশভারী, কথায় বলে রাশভারী লোক, রাশভারী মেজাজি। যার জন্মরাশি ভারী তিনি হলেন রাশভারী। রাশি ও ভারী এই দুই শব্দ মিলে তৈরি হয়েছে রাশভারী। জ্যোতিষ শাস্ত্রের সিংহ, বৃষ, কর্কট ইত্যাদি যে 12টি রাশি রয়েছে, রাশ শব্দটি এসেছে সেই রাশি থেকে। যার জন্মরাশি গুরুত্বযুক্ত, অর্থাৎ যে রাশির জাতক ভারী ভারী গুণে গুণান্বিত, তাকেই বলা হয় রাশভারী ব্যক্তি। মাদকাসক্তি বলতে হেরোইন, আফিম, মারিওয়ানা, মরফিন, কোকেন, ফেন্সিডিল ইত্যাদি গ্রহণকে বোঝায়। এগুলোর কোনোটি ধূমপান বা ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। এ সকল মাদকদ্রব্য মাতাল ভাব সৃষ্টি করে এবং উত্তেজনা সৃষ্টির জন্য ব্যবহৃত হয়ে থাকে। বারবার এই সকল মাদকদ্রব্যের ব্যবহার একজন মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। মাদকাসক্তি শুধু জাতীয় সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যাও বটে। মাদকাসক্তি প্রতিটি দেশের যুব সমাজকে দিন দিন মাদকাসক্তি আধুনিক সভ্যতার জন্য একটি অভিশাপ স্বরূপ। তাই নিজে মাদক সেবন থেকে দূরে থাকুন, অন্যদের বিরত রাখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর 1:05 পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। সত্যি কইতেছি বউ। রাত 8:15 দেখবেন ধারাবাহিক নাটক ননস্টপ। রচনা সৈয়দ জিয়াউদ্দিন, পরিচালনা সাজ্জাদ সুমন। এবার আপনি নিজেকে সেভ করেন। রাত 9:05 দেখবেন মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। রাত 11:25 শিল্প ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস ভিশন। প্রযোজনা মান্নান জাহাঙ্গীর। রাত 12:40 মোস্তফা ফিরোজের উপস্থাপনা এবং জিয়াউল হাসানের প্রযোজনায় দেখুন প্রবাসীদের নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাসী মুখ। দর্শক, এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ডক্টর ফাহিম আহমেদ রূপমের কাছে। চলে এলাম আপনার কাছে। তো ডায়াবেটিস আসলে একটি বিশ্বব্যাপী রোগ, এখন খুব ছড়িয়ে পড়েছে, প্রায় সবারই ডায়াবেটিস। একটা কথা বলা হয়ে থাকে যে যার ডায়াবেটিস নেই তার কোনো রোগই নেই। তো এই রোগটি সম্পর্কে আপনি একটি বই লিখেছেন, গত বইমেলায় প্রকাশিত হয়েছে। শুরুতে এই বইটি সম্পর্কে একটু জানতে চাইবো। আসলে ডায়াবেটিস নিয়ে আমি কাজ করছি গত 12 বছর থেকে। বর্তমানে ডায়াবেটিস নিয়ে আমি উচ্চতর গবেষণাও করছি। আপনি ঠিকই বলেছেন যে ডায়াবেটিসটা এখন বিশ্বব্যাপী রোগ এবং এই কারণেই বিশ্বের সমস্ত জনগোষ্ঠী ডায়াবেটিস নিয়ে খুব সচেতন। এবং বাংলাদেশেও কিন্তু ডায়াবেটিস আমরা বলে থাকি যে মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে। আমরা বলছি যে এখন যে ডায়াবেটিক রোগী আছে, আগামী 2030 সালে সেই ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এই কারণেই ডায়াবেটিসকে আমাদের প্রতিরোধ করতে হবে, ডায়াবেটিস সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। যেহেতু আমাদের দেশ একটা উন্নয়নকামী দেশ, আমরা ডেফিনেটলি ধনী দেশদের মতো না। যেহেতু ডায়াবেটিস কারো যদি হয়ে যায় তাহলে সারা জীবনই তাকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং ওষুধের সাহায্যে তার চিকিৎসা করতে হয়। তাই এই প্রতিরোধের দিকেই জোর দিতে হবে। সুখবর সেটি হচ্ছে যে ডায়াবেটিস যদি কারো হয়েই যায়, এ নিয়ে আতঙ্কিত হওয়া, ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই, মনে করার কিছুই নেই যে আমার জীবনে সব কিছুই শেষ হয়ে গেল। ডায়াবেটিস যদি শনাক্ত হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শে থাকলে অনেক সুস্থ, সবল এবং দীর্ঘায়ু লাভ করা যায়। লক্ষণটা আসলে কি, কিভাবে আমরা বুঝবো যে ডায়াবেটিস হয়েছে কিনা? কিছু কিছু লক্ষণ তো অবশ্যই আছে যে যার মাধ্যমে আমরা ডায়াবেটিস শনাক্ত করে থাকি। তবে কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিসের কোনো লক্ষণ নাও থাকতে পারে। বিভিন্নভাবে আমরা বলি যে ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়, কোনো রক্ত পরীক্ষা করতে গিয়ে বা সার্জারির আগে দিয়ে বা গর্ভাবস্থায় রক্ত পরীক্ষা করতে গিয়ে ডায়াবেটিসটা নির্ণয় হয়। ডায়াবেটিস রোগের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তার ক্ষুধা লাগে বেশি, রোগী খায়ও বেশি, কিন্তু ওজন যায় কমে। যদি এরকম কারো লক্ষণ থাকে, আমরা বেশ কিছু অসুখে এই সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। আচ্ছা আচ্ছা। ঠিক একই রকমভাবে ঘন ঘন পিপাসা লাগে,
রাতে বেশি বেশি করে আপনার প্রস্রাব ত্যাগ হয়, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা ডায়াবেটিস রোগ শনাক্ত করে থাকি। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে এই ধরনের লক্ষণ নাই, কিন্তু আমাদের শরীরে অনেক ঘা বা ক্ষত সহজে শুকাচ্ছে না, হ্যাঁ, কিংবা আমাদের আন্ডার আর্ম বা বগলে আমরা বলি, বা ঘাড়ে কালো কালো দাগ হয়ে গেছে, এই সমস্ত অবস্থাও যদি হয় তখনও কিন্তু আমরা ডায়াবেটিস বা রক্তের সুগার পরীক্ষা করে দেখা যায় যে ডায়াবেটিস তার অনেক বেশি আছে। তবে একটি ব্যাপার যে সেটি হচ্ছে যে পরিবারের কারো যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তাহলে তাকে অবশ্যই 35 বছরের পরেই ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডায়াবেটিসের পরীক্ষা করা উচিত। আচ্ছা, অবশ্যই। গত 28 ফেব্রুয়ারি চলে গেল ডায়াবেটিস সচেতনতা দিবস। তো আসলে বাংলাদেশে ডায়াবেটিস রোগটির অবস্থান আসলে কি রকম, আর যেভাবে মহামারীর মতো করে ছড়িয়ে পড়ছে আপনি বলছিলেন, তো কি কি সচেতনতা আসলে নেওয়া উচিত এই রোগটি প্রতিরোধের জন্য? পৃথিবীতে এখন বর্তমানে প্রায় 80 কোটি ডায়াবেটিক রোগী আছে এবং বাংলাদেশে এই সংখ্যাটা প্রায় আপনার 1 কোটি ছাড়িয়ে গেছে। টোটাল পপুলেশন যদি আমরা 16 কোটি ধরি তাহলে 1 কোটি রোগী কিন্তু ডায়াবেটিক রোগী আছে। এর মধ্যে কিন্তু অনেকে অনির্ণিত ডায়াবেটিস যে আছে তিনি তা জানেন না, ঠিক আছে। সো এটি হচ্ছে ডায়াগনোসিস। আর হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার যেটি আমি আমার বইয়ে অ্যাড করার চেষ্টা করেছি, গর্ভাবস্থায় কিন্তু ডায়াবেটিস নতুন করে হয়। গর্ভাবস্থায় 24 সপ্তাহ কিংবা 4 মাস পরে ডাক্তাররা ডায়াবেটিসের পরীক্ষা করতে দেন, হ্যাঁ। তো সেইটা থেকেও কিন্তু নতুন নতুন ডায়াবেটিক রোগীর মানে সংখ্যা বাড়ে আর কি। আচ্ছা, মানে গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে কি মানে কি ধরনের প্রবলেম আসলে হতে পারে? অনেক সময় তো ওই যে বললাম যে রোগীর কোনো ধরনের কোনো লক্ষণ থাকে না, তবে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে মা একটা বড় বাচ্চা জন্ম দেয়। আমাদের গ্রামগঞ্জে বা অসচেতন মানুষ বলে যে খুব নাদুর শুধু স্বাস্থ্যবান বাচ্চা জন্ম নিল, আমরা বলি যে 9 পাউন্ডের বেশি বড় বাচ্চা জন্ম নেয়, এটি কিন্তু মা ডায়াবেটিক হলে হতে পারে। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে একটি। এক্ষেত্রে কি বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, বাচ্চার ক্ষতি হতে পারে হচ্ছে কি যে 1 নম্বর মা মৃত বাচ্চা প্রসব করতে পারে, দ্বিতীয়ত হচ্ছে এই বাচ্চাটাই ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে। নবজাতকের কিন্তু ডায়াবেটিস হয়, জি, একেবারে শূন্য বেস থেকে কিন্তু তার মায়ের থাকতে হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের সমস্যাগুলো হয়, বিকলাঙ্গ বাচ্চা হতে পারে, এই ধরনের সমস্যা হয়। আগে থেকে জানা থাকলে তো মানুষ এক ধরনের সচেতনতা অবলম্বন করে, কিন্তু আপনি বলছিলেন গর্ভাবস্থায় হতে পারে, তো সেই ক্ষেত্রে কি কি সচেতনতা নেওয়া উচিত বা কি কি পদক্ষেপ নিতে হবে? প্রথম কথা হচ্ছে গর্ভবতী স্বামীকে এবং তার পরিবারে যারা আছে তারা একজন নারীকে বা স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা থানা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সেখানে ডাক্তারের কাছে চিকিৎসাধীন থাকতে হবে। ডাক্তাররাই জানে যে গর্ভাবস্থার কোন সময়, কোন মাসে, কোন পরীক্ষার মাধ্যমে কোন জিনিস নির্ণয় করা হয়। আচ্ছা। এবং যদি কারো কোনো মায়ের ডায়াবেটিস ধরাই পড়ে তাহলে আমরা বলবো যে অবশ্যই ঘাবড়াবেন না, সেই ক্ষেত্রে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয়। ইনসুলিন দিয়ে চিকিৎসা করলে দেখা যায় যে গর্ভাবস্থা শেষে বা ডেলিভারির পরে বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের ডায়াবেটিস থাকে না, ভালো হয়ে যায়, তবে ফলো আপে থাকতে হবে। আবার আমরা একটু লেখালেখির প্রসঙ্গে চলে যেতে চাই। এতক্ষণ কথা বলছিলাম আপনার ডায়াবেটিস নিয়ে লেখা যে বইটি সেটি নিয়ে, আপনি এছাড়াও আরো 4টি বই আগে লিখেছেন, সেগুলো স্বাস্থ্য বিষয়ক বই। তো একটু জানতে চাইবো সংক্ষেপে যদি বলতেন সেই বইগুলো সম্পর্কে কি নিয়ে লিখেছেন। আমার প্রথম বইটি আসলে নাক কান গলা নিয়ে লেখা, কারণ আমি যখন ইন্টার্নির পরে যখন জেনারেল প্র্যাকটিশনার হিসেবে প্র্যাকটিস শুরু করি তখন এই জাতীয় রোগীগুলো আমরা প্রচুর পেতাম, সর্দি, কাশি, হাঁচি, কান ব্যথা, নাক ব্যথা, নাক বন্ধ হয়ে থাকা। ও তখনকার অভিজ্ঞতা নিয়ে এই বইটি লেখা। এটা আসলে অনেক আগের লেখা, প্রায় 10 বছর আগের লেখা। পরবর্তীতে স্বাস্থ্য কণিকা, এবিসি অফ গুড হেলথ এবং দাও স্বাস্থ্য দাও পরমাইন্ডের যে বইগুলো লেখা আছে সেগুলি আছে সব কিছুই আর কি বিভিন্ন অসুখ বিসুখ নিয়েই বইগুলো লেখা আর কি। সব সময় চেষ্টা ছিল যে একেবারে হোম রেমিডি দেয়া, ঘরোয়া একটা চিকিৎসা দেয়া এবং মানুষকে সচেতন করা যে কোন মুহূর্তে রোগীকে হাসপাতালে বা ডাক্তারের কাছে যেতে হবে, সেই বিষয়গুলো বইগুলোতে করা হয়েছে। সো এই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে ইচ্ছা আছে যে 100টা সাধারণ স্বাস্থ্য সমস্যা এবং তার ঘরোয়া সমাধান নিয়ে একটি বই প্রকাশ করার। আমাদের দেশে একটা জিনিস দেখা যায় যে সবাই স্বাস্থ্য বিষয়ে সেইভাবে সচেতন না, মানে দেখা যায় যে একটা অসুখ হলো তারপর ছুটে ডক্টরের কাছে গেল, চিকিৎসা সেবা নিচ্ছে, ওষুধ নিচ্ছে, কিন্তু আগে থেকেই যে অসুখ হবার আগেই নিজেকে স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে যেটাতে শরীর ভালো থাকবে, রোগ হবে না, এই ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কম। তো আপনার কি মনে হয় আসলে কি করা উচিত রোগ হবার আগেই?
মানে এটি আপনি একদম যথার্থই বলেছেন, কোনো সন্দেহ নেই যে আমাদের মতো দেশে আমরা যেটা সবসময় বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমাদের দেশের প্রত্যেক মানুষের জন্য এই প্রিভেন্টিভ মেজারটাই নিতে হবে। এবং এই কারণেই মাঝে মধ্যে ডাক্তারের কাছে যাওয়া, কাউন্সেলিং করা, নেওয়া, চেক আপ করানো, এটা একটা খুব ইম্পর্টেন্ট। বহির্বিশ্বে উন্নত দেশগুলোতে কিন্তু চেক আপ বাধ্যতামূলক, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা হয় না। আপনি যেটা বললেন, যখন আমরা রোগ পুষে রেখে কিংবা রোগের জটিল অবস্থায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারের কাছে যাই। শুধু তাই না, আমাদের দেশে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কোনো সমস্যা হলে তারা ওষুধের দোকানদার থেকে কিংবা পরিচিত পরিজনের অ্যাডভাইস বা সাজেশন নিয়ে ওষুধ খাচ্ছে। এতে করে যখন আমাদের কাছে রোগীরা আসছে তখন কিন্তু একটু জটিল হয়ে যায় আমাদের চিকিৎসা করার জন্য। সেই ক্ষেত্রে যেই রোগ হয়তোবা আমাদের প্রেসক্রিপশনের মাধ্যমে বা অ্যাডভাইসের মাধ্যমে ভালো করা সম্ভব, সেই রোগীর চিকিৎসা করার জন্য আমাদের হাসপাতালে ভর্তি করার জন্য অ্যাডভাইস দিতে হয়। সো এই ব্যাপারে আমাদের যেমন সচেতনতা দরকার, ঠিক একই রকমভাবে একজন 35 বা 40 ঊর্ধ্ব লোককে প্রতি বছর কিছু স্ক্রিনিং টেস্ট বা চেক আপ যেটা আমরা বলি, সেগুলো অবশ্যই করা উচিত। শুধুমাত্র তাই না, আমরা তো এটাও মনে করি যে প্রি ম্যারিটাল চেক আপও দরকার, বিবাহ পূর্বও কিন্তু চেক আপ দরকার, যেটা বহির্বিশ্ব উন্নত বিশ্বগুলোতে আছে। সেখানে সাইকোথেরাপি থেকে নিয়ে শুরু করে হাজব্যান্ড ওয়াইফ, হবু হাজব্যান্ড ওয়াইফের পুরো শারীরিক পরীক্ষাগুলো নিরীক্ষা করা দরকার। বিভিন্ন ম্যাচিং এর ব্যাপার যেগুলো চেক করা, অনেক ব্যাপার আছে, এগুলি অবশ্যই করা দরকার। এবং মেনোপজ মহিলা যারা আছে, যাদের মাসিক প্রাকৃতিকভাবে বন্ধ হয়ে গেছে, তাদেরও একটা চেক আপে থাকা দরকার। যারা বৃদ্ধ আছে, আমরা যারা বলি 60+ যারা আছে, তাদেরও এক ধরনের চেক আপ আছে। এরকম তো বিভিন্ন ধরনের চেক আপ করা দরকার, এগুলো অবশ্যই হওয়া দরকার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে এসে আপনার ভ্যারাইটি অফ ওয়ার্কস নিয়ে জানতে চাইবো, যে অনেক বিষয়ের সাথে যুক্ত আছেন। আমরা জানি একটি দৈনিক পত্রিকার স্বাস্থ্য পাতায় সম্পাদনা করছেন আপনি, এছাড়াও টিভিতে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, রেডিওতে বাংলাদেশ বেতারে কথক হিসেবে অনুষ্ঠান করছেন স্বাস্থ্য বিষয় নিয়েই। তো এই যে বইও লিখছেন, আবার আপনি একজন ডক্টর, তার পাশাপাশি এতগুলো কাজ করছেন, কেন করছেন? মনের তাগিদেই করছি, সামাজিক দায়বদ্ধতার জন্যই করছি, করতে ভালো লাগে তাই করছি। সামাল দেয়া হয়ে ওঠে আসলে কিভাবে এতগুলো কাজ? যে হয়েছে কি, যখন মেডিকেলে পড়তাম তখন থেকে আসলে পত্রিকার সাথে জড়িত। তার আগে লেখালেখি করতাম, লেখালেখির পরে একটি পত্রিকার সাথে স্বাস্থ্য পাতার সম্পাদনার দায়িত্ব পেলাম, এ থেকেই শুরু। এরপর থেকে গ্র্যাজুয়ালি রেডিও টিভিতে আসা শুরু হলো। এভাবে করতে করতে ম্যানেজ হয়ে গেল আর কি। আর একটি ব্যাপার বোধহয় করি, সেটি হচ্ছে যে রাতে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি, সকালে একটু তাড়াতাড়ি সকাল উঠার চেষ্টা করি। এতে করে মনে হয় সারাদিন অনেক সময় পাওয়া গেল, অনেক কাজ করা গেল। আমি এইভাবে করি, আর ফ্যামিলির সাপোর্ট তো আছেই। আচ্ছা, আপনি একজন ডাক্তার, তার পাশাপাশি মিডিয়া কর্মী, তো অন্যান্য সব ডাক্তারের থেকে আপনি একটু আলাদা। সেই জায়গা থেকে জানতে চাইবো যে ডাক্তার আর রোগীর সম্পর্কটা আসলে কি ধরনের হওয়া উচিত? ডাক্তারকে আশ্বস্ত করতে হবে, ডাক্তারকেই রোগীকে কাছে টেনে নিতে হবে, ডাক্তারকেই রোগী তার সামাজিক অবস্থা, তার ব্যক্তিগত সমস্যা সবকিছু আত্মস্থ করে তার প্রতি অনুভূতিশীল হতে হবে। এবং এটি যখন হতে পারবো, তখন রোগীরা ডেফিনেটলি সেই ডাক্তারের প্রতিও আশ্বস্ত এবং বিশ্বস্ত হবে। এবং রোগীদের ক্ষেত্রে যেটি আমাদের দেশে একটা কমন ফ্যালাসি আছে, যে অনেক ক্ষেত্রে তারা মনে করে যে কোনো রোগের চিকিৎসাই হয়তো বা বিদেশে গেলে চিকিৎসা করলে ভালো হয়, কিংবা মনে হয় যে কিছু কিছু রোগ আছে যেগুলি একটু দীর্ঘমেয়াদী রোগ, সহজে সারতে চায় না। অনেক ক্ষেত্রে রোগীরাও দেখা যায় যে বিভিন্ন এক ডাক্তার করে বদলান। অথবা রোগীদেরও এইভাবে ছোটাছুটি করার যে প্রবণতাটা আছে, সেটি একটু চেঞ্জ করলে মনে হয় ভালো। কারণ এখন কিন্তু বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা হচ্ছে, আধুনিক হসপিটাল হচ্ছে, অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। তাই রোগীদেরও আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাসের সাথে চিকিৎসা করতে হবে। সব শেষ কথা যেটা বললাম, যে নৌকার মাঝি হতে হবে ডাক্তারকেই। যখন একজন ডাক্তার রোগীর আরোগ্য লাভে যখন হাসবে, এবং যখন একজন রোগীর কষ্টে যখন কাঁদবে, তখনই দেখা যাবে যে ডাক্তার এবং রোগীর সম্পর্কটা অনেক ভালো হবে, মধুর হবে। অবশ্যই, আমরা সেই আশাই করছি। আপনার প্রতি অনেক শুভকামনা থাকবে, আপনার লেখালেখির প্রতি অনেক শুভকামনা থাকবে, এবং আশা করছি ভবিষ্যতে আমরা খুব গুরুত্বপূর্ণ কোনো লেখা আপনার কাছ থেকে পাবো। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। বাংলা ভিশনের যারা দর্শক আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টোফ্যানিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন,
উচ্চ চিন্তার ভাষাও একই রকম উচ্চ হওয়া উচিত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। দেখা হচ্ছে আগামী দিন বাংলা ভিশনের পর্দায় ঠিক একই সময়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।